কোণের মান দেয়া থাকলে এনসি, এন কিউ, এন গামা এর মান কি হবে? কোণের মান দেয়া আছে, হ্যাঁ, ধরেন ফাই এর মান দেয়া আছে, ফাই এর মান কি করা আছে? দেয়া আছে 0 ডিগ্রি। তাহলে কোণের মান কি হবে? স্পেশালি আমাদেরকে 0 ডিগ্রির মান মুখস্থ করতে হবে, 25 ডিগ্রির মান মুখস্থ করতে হবে, 30 ডিগ্রির মান মুখস্থ করতে হবে, 35 ডিগ্রির মান মুখস্থ করতে হবে। এই চারটার মান আমাদেরকে মুখস্থ করতে হবে। তো প্রথমে আমি এগুলোর মান দিয়ে দিচ্ছি। যারা আমার ওই চারটা পান নাই, তারা মানগুলো জানেন না, তাদের জন্য আমি মানগুলো লিখে দিচ্ছি। 1 মিনিট সময় নিলাম। এনসি, এন কিউ, এন গামা, এনসি, এন কিউ, এন গামা। 0 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি। আমি দেখবো কেমন মনে আছে। সামিউল আছো আর কে আছো? এই রাকিব আছো? মানগুলো বলবো আমি জিজ্ঞাসা করলে। 0 ডিগ্রির ক্ষেত্রে এনসির মান 5.7, এন কিউ এর মান 1 এবং এন গামা এর মান 0। 0 ডিগ্রির ক্ষেত্রে এনসির মান 5.7, এন কিউ এর মান 1, এন গামা এর মান 0। 25 ডিগ্রির ক্ষেত্রে 25.1, 12.7, 9.7। এটা পরে, এটা আমি লিখতেছি, ওটা জিজ্ঞাসা করবো। 57.8, 35 ডিগ্রির ক্ষেত্রে 57.8, 41.4, ফোন আসতেছে, 41.4, আর এটা হবে 42.4। এটা কত হবে? এটা হবে 19.7। রাকিব বলো এটা কত? এটা কত? রাকিব বলবো এটা কত, সামিউল বলবো এটা কত। এটা কত আর এটা কত বলো? 25, 12.1, 25.1, 12.7, 9.7। ওকে, 5.7, ওয়ালাইকুম আসসালাম, 5.710। বলো এটা কত, কমেন্ট করো। 41.4, 42.4। এতক্ষণ লাগে কমেন্ট করতে? বলো এটা কত? 37.2, আর এটা কত? 22.5। এগুলো আমরা পড়বো, কিন্তু এখন পর্যন্ত চাকরির পরীক্ষায় আসতে হলো এই 0 ডিগ্রিটা। পিডিবি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2023 এবং ঢাকা ওয়াসা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2024 0 ডিগ্রিটা আসছে। তার মানে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যদি আমরা বলি তাহলে সেটা কোনটা? 0 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি সেটা 0 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট যদি আমরা বলি তাহলে সেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি।
এইটুকুতে আশা করি কারো কোনো সমস্যা নাই। এখন আসি, এগুলো জেনারেল শেয়ার ফেইলিওরের ক্ষেত্রে নাকি লোকাল শেয়ার ফেইলিওরের ক্ষেত্রে? এগুলো জেনারেল শেয়ার ব্যর্থতার ক্ষেত্রে, লোকালের ক্ষেত্রে না। জেনারেল শেয়ার ব্যর্থতার জন্য বা ক্ষেত্রে। ভাই আমি ক্লাসে তো এই জন্য ফোনটা ধরতেছি না। হ্যাঁ আসছে ভাই, আসছে, আসতে আসছে। আচ্ছা এমন আসছে। জেনারেল শেয়ার ব্যর্থতার ক্ষেত্রে টারজাগির বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, টারজাগির বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, টারজাগির বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর। বস শব্দ করবে, বসো তুমি, পরে দেখো। এইটুকুতে আশা করি কারো কোনো সমস্যা নাই। এখন আসি সির মান কখন জিরো হবে। সি হলো কোহেশন। কোহেশনটা কি? দুইটা একই জাতীয় পদার্থ, দুইটা একই জাতীয় পদার্থের অণুর মাঝে যে আকর্ষণ, সেটা হলো কোহেশন। দুইটা একই জাতীয় পদার্থের অণুর মাঝে যে আকর্ষণ, সেটাই কি? কোহেশন। আচ্ছা, এখন কোহেশন সি এর মান কখন জিরো হয়? কোহেশন সি কখন জিরো হবে? কোহেশন সি কখন জিরো হবে? একটু খেয়াল করেন, অনেকগুলো কন্ডিশন আছে, কিন্তু আসলে কন্ডিশন একটাই, যার আকর্ষণ শক্তি নাই। বালি মাটি, বালির কোন আকর্ষণ নেই। সহজ কথায় বালি মাটির ক্ষেত্রে কোহেশনের মান কি হবে? জিরো হবে। বালি মাটির ক্ষেত্রে কোহেশনের মান জিরো হবে। এখন বালি মাটির ক্ষেত্রে বালি মাটিকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলা হয়। যদি প্রশ্নে বলা থাকে কখন সি এর মান জিরো হবে, লিখতে পারেন এইভাবে যে কখন সি এর মান জিরো হবে। কখন সি এর মান মানে কোহেশনের মান শূন্য হবে। কখন সি এর মান জিরো হবে? যদি প্রশ্নে বলা থাকে বালি মাটি, যদি বলা থাকে বালি মাটি সমসত্ব বালি, সমসত্ব বালি, যদি বলা থাকে ফ্যান দাও, ইমন ফ্যান দাও, ওখানে নিচে বসো, ফ্যান দাও, সমসত্ব বালি, বালি মাটি, আলগা মাটি, আলগা মাটি, কমেন্ট করবেন কোন সমস্যা হলে। আলগা মাটি, নন কোহেসিভ সয়েল। নন কোহেসিভ সয়েল দ্বারা মূলত বালিকেই বোঝায়। নন কোহেসিভ সয়েল দ্বারা কাকে বোঝায়? বালি মাটিকে বোঝায়। কোহেশন লেস সয়েল, কোহেশন লেস সয়েল দ্বারাও বালি মাটিকেই বোঝায়। আলগা মাটি দ্বারাও কাকে বোঝায়? বালি মাটিকেই বোঝায়। বলা থাকতে পারে অসংশক্তি প্রবণ মৃত্তিকা, অসংশক্তি প্রবণ মৃত্তিকা, একে দ্বারা কাকে বোঝায়? বালি মাটিকেই বোঝায়। তার মানে এই সবগুলো কথা দ্বারা মূলত কাকে বোঝায়? বালি মাটিকে বোঝায়। আর বালি মাটির ক্ষেত্রে সির মান কি হবে? কোহেশনের মান কি হবে? জিরো হবে। যদি প্রশ্নে বলা থাকে বালি মাটি সমসত্ব বালি, আলগা মাটি নন কোহেসিভ সয়েল, কোহেশন লেস সয়েল, অসংশক্তি প্রবণ মৃত্তিকা, এই কথাগুলো বলা থাকলে সি এর মান কি হবে? জিরো হবে। কারো কি এইটুকুতে কোনো সমস্যা আছে?
এখন আমরা অঙ্কে চলে যাব। এখন আমরা অঙ্কে চলে যাব। একটি ফুটিং এর আকার 3 মিটার ইন্টু 3 মিটার এবং গভীরতা 2 মিটার। মাটির অন্তঃস্থ কোণ ফাই 25 ডিগ্রি। এই লেখা কি দেখা যাচ্ছে তো নাকি? 25 ডিগ্রি, 25 ডিগ্রি। মাটির একক ওজন, মাটির একক ওজন গামা 1800 কেজি পার ঘনমিটার। কোহেশন সি ইকুয়াল 1500 কেজি পার বর্গ মিটার হলে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কত? এটা হলো আমাদের প্রশ্ন। এটা হলো আমাদের প্রশ্ন। এটা আমরা সমাধান করব। এটা আমরা কি করব? সমাধান করব। জলবায়ু দুর্যোগ। আমাদেরকে বলছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, আলটিমেটের ইউ, বিয়ারিং ক্যাপাসিটির কিউ। তাহলে আমাকে বের করতে বলছে কি? কিউ ইউ বের করতে বলছে। আমাকে কি বের করতে বলছে? কিউ ইউ বের করতে বলছে। প্রথমে আসি, ফুটিংটা কোন ধরনের ফুটিং বলেন তো? 3 মিটার ইন্টু 3 মিটার। এই ফুটিংটা কোন ধরনের ফুটিং বলেন? এই ফুটিংটা কোন ধরনের ফুটিং? ফুটিংটা কোন ধরনের ফুটিং বলেন? প্রস্থ 3 মিটার, গভীরতা 2 মিটার। ডিএফ মানে ডেপথ অফ ফুটিং। ডিএফ মানে কি? ডেপথ অফ ফুটিং মানে গভীরতা। মাটির অন্তঃস্থ কোণ 25 ডিগ্রি। 3 মিটার ইন্টু 3 মিটার মানে এটা কোন ধরনের ফুটিং? স্কয়ার ফুটিং মানে বর্গাকার ফুটিং। স্কয়ার ফুটিং মানে কি? বর্গাকার ফুটিং। তাহলে 25 ডিগ্রি দেয়া আছে। 25 ডিগ্রি দেয়া থাকলে এমসির মান কত? 25.1 মুখস্থ করতে হবে। এই মানগুলো মুখস্থ করতে হবে। এন কিউ এর মান কত? 12.7। এন গামা এর মান কত? 9.7। গামা কত বলে দিছে? 1800 কেজি পার ঘনমিটার। কোহেশন সি কত? 1500 কেজি পার বর্গ মিটার। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মানে কিউ ইউ বের করতে বলছে আমাদেরকে। কিউ ইউ কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে বর্গাকার ফুটিং এর ক্ষেত্রে সূত্র কি? 1.3 সিএনসি গামা ডিএফ এন কিউ প্লাস 0.4 গামা
বি এন গামা 1.3 CNC plus gamma DF NQ plus 0.4 gamma BN gamma মানগুলো বসাই দেন 1.3 সির মান কত 1500 NC এর মান কত 25.1 গামা এর মান কত 1800 DF এর মান কত 2 NQ এর মান কত 12.7 প্লাস 0.4 গামা এর মান 1800 বির মান কত 3 মিটার এন গামা এর মান 9.7 ক্যালকুলেশন করেন কোহেশনের যে একক কিউ ইউ এর সেম একক এই কত আসে কমেন্ট করেন কত আসে ফাঁকিবাজরা ক্যালকুলেশন করতে দিলে চলে যাবে পরে রেকর্ড দেখবে ফাঁকিবাজরা কোনো কিছু জিজ্ঞাসা করলে লাইভ থেকে চলে যায় 11 56 17 11 56 17 এটাই আনসার কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে বলেন এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে বলেন ওকে একটা জিনিস মনে দেখাই নাই এটা দেখাই দিই যে সর্বোচ্চ ভার বহন ক্ষমতা বা নিরাপদ সহগ সর্বোচ্চ ভার বহন ক্ষমতাকে যদি আমি নিরাপদ সহগ দ্বারা ভাগ করি তাহলে আমি গ্রহণযোগ্য ভার বহন ক্ষমতা পাই গ্রহণযোগ্য ভার বহন ক্ষমতা পাই যদি আমি সর্বোচ্চ ভার বহন ক্ষমতাকে ফ্যাক্টর অফ সেফটি মানে এফএস দ্বারা মানে নিরাপদ সহগ দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাই গ্রহণযোগ্য ভার বহন ক্ষমতা পাই কি বলছি সর্বোচ্চ ভার বহন ক্ষমতা কিউ ইউ কে
নিরাপদ সহগ, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি, যদি আমি সর্বোচ্চ ভারবহন ক্ষমতাকে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করি, তাহলে আমি গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতা মানে কিউএ পাই। এই গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতার আরো নাম আছে বহনযোগ্য ভারবহন ক্ষমতা, অনুমোদনযোগ্য ভারবহন ক্ষমতা। ওকে, এফএস দ্বারা কি বোঝাচ্ছে বলছি? এফএস ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি। এফওএস ও লিখে অনেক সময়, আবার অনেক সময় এফ ও লিখে। এফ দ্বারা ফ্যাক্টর অফ সেফটি কে বোঝায়, এফওএস দ্বারা ফ্যাক্টর অফ সেফটি কে বোঝায়, এফএস দ্বারাও কাকে বোঝায়? ফ্যাক্টর অফ সেফটি কে বোঝায়। এখন প্রশ্ন হলো, ফুটিং এর অঙ্কর ক্ষেত্রে যদি ফ্যাক্টর অফ সেফটির মান দেয়া না থাকে তাহলে কত ধরে নিতে হবে? ফুটিং এর অঙ্কর ক্ষেত্রে যদি ফ্যাক্টর অফ সেফটির মান দেয়া না থাকে তাহলে ফ্যাক্টর অফ সেফটির মান 3 ধরে নিতে হয়। ফ্যাক্টর অফ সেফটির মান কত ধরে নিতে হয়? ফুটিং এর অঙ্কর ক্ষেত্রে 3 ধরে নিতে হয়। আশা করি এইটুকুতে কারো কোনো সমস্যা নাই। এখন আমি একটা অঙ্ক দিচ্ছি, কি বুঝলেন সেটা আমি দেখি। বলছে মাটির চরম ভারবহন ক্ষমতা, চরম ভারবহন ক্ষমতা 25,500 কেজি পার বর্গমিটার এবং ফ্যাক্টর অফ সেফটি 2.5 হলে অনুমোদনযোগ্য ভারবহন ক্ষমতা কত? অনুমোদনযোগ্য ভারবহন ক্ষমতা কত? এটা করেন সবাই।
এই বাকিদের কোথায়? বাকিরা কি পারে না নাকি? বাকিরা কি পারে না নাকি কমেন্ট করতে লজ্জা করে? দেখেন, চরম ভারবহন ক্ষমতা মানে এটা কিউ ইউ। অনুমোদনযোগ্য ভারবহন ক্ষমতা বের করতে বলছে, মানে কিউ এ বের করতে বলছে। এফ মানে এটা ফ্যাক্টর অফ সেফটি, তাহলে আমরা জানি কিউ এ ইকুয়াল কিউ ইউ বা ফ্যাক্টর অফ সেফটি মানে এফ। কিউ ইউ কত? 25,500। ফ্যাক্টর অফ সেফটি কত? 2.5। তাহলে 25,500 ভাগ 2.5, 10,200। 10,200 কেজি পার বর্গমিটার। এটা হলো আনসার। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নাই। আরেকটা অঙ্ক দিচ্ছি এখন, সেটা আপনারা করবেন। এটা টাইপ 2। একটি ফুটিং এর আকার 4 মিটার ইন্টু 8 মিটার এবং ডেপথ অফ ফুটিং 3 মিটার। মাটির শেয়ারিং কোণ 0 ডিগ্রি। মাটির একক ওজন 1900 কেজি পার ঘনমিটার। কোহেশন 1200 কেজি পার বর্গমিটার হলে মাটির চূড়ান্ত ভারবহন ক্ষমতা ও বহনযোগ্য ভারবহন ক্ষমতা বের করো। বহনযোগ্য ভারবহন ক্ষমতা বের করো। আচ্ছা, প্রথমে আপনাদেরকে বলতে হবে এটা কোন ধরনের ফুটিং। প্রথমে বলতে হবে এটা কোন ধরনের ফুটিং, এটা আমাকে ইনশিওর করতে হবে যে এটা কোন ধরনের ফুটিং। বলেন এটা কোন ধরনের ফুটিং? শেষ। এই আয়তাকার ফুটিং এর সূত্র কার কার মনে আছে? আয়তাকার ফুটিং অনেকটা কার মতো, যার কথা সহজে মনে থাকে না। গার্লফ্রেন্ডের কথা তো মনে থাকে, ওটা কখনো ভোলা যায় না। কার কথা মনে থাকে না ইজিলি ভাবে বলে দিতে পারে। চিন্তা করো যে কার কথা আপনার মনে থাকে। তো আয়তাকার ফুটিং, এটা হলো আয়তাকার ফুটিং 4 মিটার ইন্টু 8 মিটার। প্রথমে ডাটা গুলো লিখি। আচ্ছা, এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? ফাতেমা আক্তার, সাইমা, এখানে দৈর্ঘ্য কত মিটার বলেন?
এখানে দৈর্ঘ্য কত মিটার? তানভীর ভাই, দৈর্ঘ্য কত মিটার বলেন? দৈর্ঘ্য কত মিটার বলেন? বড় মানটাকে আমরা সবসময় কি করব? দৈর্ঘ্য ধরবো। বড় মানটাকে আমরা সবসময় কি করব? দৈর্ঘ্য ধরবো। তাহলে এখানে দৈর্ঘ্য কত মিটার? প্রস্থ হইল 4 মিটার, দৈর্ঘ্য হইল 8 মিটার। ডেপথ অফ ফুটিং মানে ডি এর মান, ডিএফ এর মান 3 মিটার। শিয়ারিং কোণ 0 ডিগ্রি। তার না গেলে আর তার ভালো লাগে না। কোন পর্যন্ত শুনছেন শেষ একটু বলেন, যে ভাই শেষ এইটুকু শুনছি। চূড়ান্ত ভার বহন ক্ষমতা বলতে কি? সর্বোচ্চ ভার বহন ক্ষমতাকে বোঝায়। চূড়ান্ত ভার বহন ক্ষমতা বলতে সর্বোচ্চ ভার বহন ক্ষমতা কিউ ইউ কে বোঝায়। বহনযোগ্য ভার বহন ক্ষমতা বলতে অনুমোদনযোগ্য ভার বহন ক্ষমতা কিউ এ কে বোঝায়। তাহলে আমরা প্রথমে চূড়ান্ত ভার বহন ক্ষমতাটা বের করি। প্রথমে চূড়ান্ত ভার বহন ক্ষমতা বের করি। কিউ ইউ ইকুয়াল সি এন সি 1 প্লাস 0.3 প্রস্থ ভাগ দৈর্ঘ্য গামা ডিএফ এন কিউ প্লাস 0.5 গামা ডি এন গামা 1 মাইনাস 0.2 প্রস্থ ভাগ দৈর্ঘ্য। সূত্রটা একটু মনে করেন আপনারা, আমি লিখছি বোর্ডে, সূত্রটা একটু মনে করার চেষ্টা করেন। এইটুকু যে আমি লিখছি, কারো কি এইটুকুতে কোনো সমস্যা আছে আমাকে বলেন তো? কারো এইটুকুতে কোনো সমস্যা আছে নাকি? কারো এইটুকুতে কোনো সমস্যা আছে নাকি আমাকে বলেন। আচ্ছা, এখন সির মান বসাই। সির মান কত? 1200। এন সির মান কত? 5.7। 1 প্লাস 0.3 প্রস্থ 4 দৈর্ঘ্য হলো 8। গামা এর মান কত? 1900। ডিএফ এর মান কত? 3 মিটার। এন কিউ এর মান কত? 1। আর এই এন গামা এর মান কত? এন গামা এর মান 0। তার মানে এই সম্পূর্ণটুকুই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে।
এখানে n গামা এর মান 0, তার মানে এই সম্পূর্ণটুকুই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন ক্যালকুলেশন করেন। 1200 ইন্টু 5.7 ইন্টু 1 প্লাস 0.3, রাকিব ক্যালকুলেশন করো। 4 ভাগ 8 প্লাস 1900 ইন্টু 3 ইন্টু 1, 13566, 13566 কেজি পার বর্গ মিটার। এখন বহনযোগ্য ভারবহন ক্ষমতা আমরা বের করব। বহনযোগ্য ভারবহন ক্ষমতা, বহনযোগ্য ভারবহন ক্ষমতা QA ইকুয়াল QU ভাগ ফ্যাক্টর অফ সেফটি। QU কত, 13566। ফ্যাক্টর অফ সেফটি কত করবেন, প্রশ্নে দেয়া না থাকলে 3 ধরবেন। 4522 কেজি পার বর্গ মিটার। এটা একটা আনসার, এটা আরেকটা আনসার। কারো এইটুকুতে কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আমি আপনাদেরকে একটা করতে দিচ্ছি, দেখেন এই নিয়মের না, একটু আমি আলোচনা করব, তারপর সেদিকে যাব। এখন আমাদের আলোচনার বিষয় হলো নেট সর্বোচ্চ ভার বহন ক্ষমতা। নেট সর্বোচ্চ ভার বহন ক্ষমতা, নেট সর্বোচ্চ ভার বহন ক্ষমতা। কিন্তু এই আলোচনাটা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করব আমি।
গতানুগতিক নয়, একটু ব্যতিক্রম ভাবে উপস্থাপন করব আপনাদের এখানে। ধরেন এটা একটা ফুটিং, ফুটিং এর চিত্রটা আঁকি আমি। এটা একটা ফুটিং। এই ফুটিং এর উপর কি কি লোড আসবে, ফুটিংটা কি কি লোড নেবে। ধরেন আমি মানুষ, আমার নিজের একটা ওজন কিন্তু আমাকে বহন করতে হয়। ঠিক একইভাবে এই ফুটিংকে কি করতে হয়, তার নিজের একটা ওজন বহন করতে হয়। ফুটিং এর উপর, ফুটিং এ কি করতে হয়, নিজের একটা ওজন বহন করতে হয়। ফুটিং এর নিজস্ব ওজন, ফুটিং এর নিজস্ব ওজন। ফুটিং কি করে, তার নিজের এক ওজনটা বহন করে। আচ্ছা, ফুটিং এর উপর আমরা কি নির্মাণ করি বলেন তো? ফুটিং এর উপর আমরা কি নির্মাণ করি বলেন? ফুটিং এর উপর আমরা কি নির্মাণ করি? ফুটিং এর উপর আমরা কি নির্মাণ করি বলেন? আচ্ছা, স্ট্রাকচার, কলাম, এটাই শুনতে যাচ্ছিলাম যে কলাম। কলামের উপর আমরা কি নির্মাণ করি? বিম। আরো বিভিন্ন স্থাপনা থাকে, কিন্তু নরমালি ফুটিং এর উপর আমরা কি করি, পাইল ক্যাপ তৈরি করি। ফুটিং থেকে পাইল ক্যাপ, সেখান থেকে আমরা কি করি, কলাম তুলি। তাহলে ফুটিং কি করে, যাবতীয় লুটটা সে বহন করে। কার লুট? ধরেন বিমের, কলামের, আপনি ছাদের, যা আছে সব কিছু লুট কি করে। এমনকি আমি লাইভ লুট, আমি লাইভ লুট, আমার উপর আমার যে লুটটা সেটাও কি করে, ফুটিং বহন করে। আমার যে লুটটা সেটাও কি করে, ফুটিং বহন করে। এই লুটটাকে আমি বলতেছি যে সুপার স্ট্রাকচারাল লুটও বলতে পারি, বা আরোপিত লুট বলতে পারেন। যে আরোপিত লুট অনেক কিছুই বলা যাইতে পারে। আরোপিত লুটটা কি? বিমের লুট, কলামের লুট, স্ল্যাবের লুট, মানুষের লুট, চেয়ার টেবিল সবকিছু মিলে দুইটা লুট পাইলাম। একটা হলো ফুটিং এর নিজস্ব ওজন, আরেকটা হলো সবকিছুর লুট। ভালো করে বুঝবেন। আরেকটা হলো, আপনি যে ফুটিংটা নির্মাণ করার জন্য গর্ত খনন করলেন, ফুটিংটা নির্মাণ করার জন্য আপনি কি করছেন, একটা গর্ত খনন করছেন। ফুটিং নির্মাণ করার জন্য আপনি কি করছেন, গর্ত খনন করছেন। এবং যখন ফুটিংটা নির্মাণ করা শেষ, তখন আপনি কি করেন, আবার ফুটিংটা নির্মাণ করা শেষ হওয়ার পরে ওই গর্তটা আবার আপনি কি করেন, মাটি দ্বারা ভরাট করেন না? আমি কি বলছি, ধরেন আপনি একটা ফুটিং নির্মাণ করতে চাচ্ছেন, তাহলে প্রথমে আপনাকে একটা গর্ত খনন করতে হবে। ওই গর্তটা খনন করে মাটিটা আপনি তুলে ফেললেন, ফুটিংটা ঢালাই করলেন, করার পর আবার কি করলেন, আবার মাটি দ্বারা ঢেকে দিলেন। তাহলে ওই যে ফুটিং এর উপর আপনি যে মাটিটা ফেলতেছেন, ফুটিং এর উপর আপনি যে মাটিটা ফেলতেছেন, এই মাটির যে চাপ আছে, যে লুট আছে, সেটা কি ফুটিং এর নিতে হয় নাকি নিতে হয় না? আমাকে এটা বলুন। আপনি গর্ত খনন করলেন, খনন করার পরে ওই যে মাটি যে উপরে দিলেন, ফুটিং এর উপরে গর্তটা ভরাট করলেন, ওই যে লুটটা আছে, মাটির যে লুটটা আছে, সেটা কি নিতে হয়, ফুটিংকে নিতে হয় নাকি ফুটিংকে নিতে হয় না?
অবশ্যই সেই লুটটা ফুটিংকে নিতে হয়, অবশ্যই সেই লুটটা ফুটিংকে নিতে হয়। তবে এখানে আরো বিস্তর আলোচনা আছে, আরো বিস্তারিত আলোচনা আছে। আমি আপনাদেরকে ততটুকু দিব যতটুকু আপনার প্রয়োজন, প্যাচ লাগাবো না। তাহলে ওই লুটটাও কি করতে হয়, মাটিকে নিতে হয়। এটাকে বলা হয় ওভারবার্ডেন প্রেসার, ওভারবার্ডেন প্রেসার, ওভারবার্ডেন প্রেসার বা মাটির চাপ, ওভারবার্ডেন প্রেসার বা মাটির চাপ। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি বলেন? আর এই তিনটার যোগফলই হইল সর্বোচ্চ ভার বহন ক্ষমতা। এই তিনটা মিলেই হলো কি সর্বোচ্চ ভার বহন ক্ষমতা। ফুটিং এর নিজস্ব ওজন, আরোপিত লোড, ওভারবার্ডেন প্রেসার বা মাটির চাপ, এই তিনটার টোটাল যে যোগফলটা সেটাই হলো কি কিউ ইউ। ওকে, এই তিনটা মিলে যে লোডটা সেটাই হলো কি কিউ ইউ। এইটুকুতে কারো সমস্যা আছে নাকি আমাকে ক্লিয়ার করতে হবে, এই পার্টে অনেকে সমস্যা সময় থাকে। আর্থ প্রেসার, এইটুকুতে কারো সমস্যা আছে কি? এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? আমাকে আমাদের এই পার্টে সমস্যা, আপনি আর 10টা মিনিট আমাকে সময় দেন, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। 10 মিনিট সময় দেন আমাকে, আমাকে 10টা মিনিট সময় দেন, পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু আমি আপনাদের সাথে শিখায় আগাবো, মানে আমি উড়ে উড়ে চলে গেলাম, বিষয়টা এরকম না। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে এই দুইটা আছে না, এই দুইটা আরোপিত লোড আর ফুটিং এর নিজস্ব ওজন, এই দুইটাই হলো নেট সর্বোচ্চ ভার বহন ক্ষমতা। এই দুইটাই কি, এই দুইটাই হলো কি নেট সর্বোচ্চ ভার বহন ক্ষমতা। মাটির চাপ ব্যতীত ফুটিং এর নিজস্ব ওজন এবং আরোপিত লোড, এই দুইটার যোগফল কি নেট সর্বোচ্চ ভার বহন ক্ষমতা। কি বলছি, ফুটিং এর নিজস্ব ওজন, আরোপিত লোড এবং ওভারবার্ডেন প্রেসার মানে মাটির চাপ, এই তিনটা যোগফলই হলো কি কিউ ইউ। ফুটিং এর নিজস্ব ওজন ও আরোপিত লোড হলো কি কিউ এন ইউ মানে নেট সর্বোচ্চ ভার বহন ক্ষমতা। তার মানে আমরা বলতে পারি যে কিউ ইউ হলো তিনটা লোড, কিউ ইউ হলো তিনটা লোড আর কিউ এন ইউ হইল দুইটা লোড। কোন দুইটা লোড? ফুটিং এর নিজস্ব ওজন আর আরোপিত লোড, এই দুইটার যোগফল হলো নেট সর্বোচ্চ ভার বহন ক্ষমতা। আর এই তিনটার যোগফল হইল সর্বোচ্চ ভার বহন ক্ষমতা। এখন আসি, এই যে ওভারবার্ডেন প্রেসার আছে এটাকে প্রকাশ করা হয় গামা ডিএফ দ্বারা। ওভারবার্ডেন প্রেসার বা মাটির যে চাপ এটাকে প্রকাশ করা হয় গামা ডিএফ দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? গামা ডিএফ দ্বারা। তার মানে গামা ডিএফ এটা হলো একটি লোড, গামা ডিএফ হলো কি একটি লোড। গামা ডিএফটা কি মাটির চাপ বা ওভারবার্ডেন প্রেসার, মাটির চাপ বা ওভারবার্ডেন প্রেসার এখানে লিখি।
তাহলে আমি এরকম বলতে পারি না 2 ইকুয়াল 3 মাইনাস 1। 2 মানে কি? কিউ এন ইউ। 2 মানে হলো কিউ এন ইউ। 3 মানে কি? কিউ ইউ। 1 মানে কি? গামা ডিএন। এই যে একটা সূত্র হয়ে গেল, এই যে একটা সূত্র হয়ে গেল। 2 কিভাবে? 3 থেকে 1 বাদ দিলে তো আমি 2 পাবো। 3 থেকে 1 বাদ দিলে আমি কি পাবো? 2 পাবো। 3টা রুট মানে সর্বোচ্চ বার বহন ক্ষমতা। এই সর্বোচ্চ বার বহন ক্ষমতা থেকে মাটির চাপ বা ওভারবার্ডেন প্রেসার বাদ দিলে আমি পাবো নেট সর্বোচ্চ বার বহন ক্ষমতা। এটাও একটা সূত্র হয়ে গেল। নেট সর্বোচ্চ বার বহন ক্ষমতা বের করার সূত্র বের হয়ে গেল। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে জানা। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে জানা। আর বইয়ে এরকম আছে কিনা এটাও জানান, যে আমি যেভাবে করাইলাম বাজারের কোনো বইয়ে এভাবে আছে নাকি। সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে বলেন তো? সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে? আমার শীটে এভাবে আছে। তাহলে আমরা সূত্রটা কি পাইলাম? কিউ এন ইউ ইকুয়াল কিউ ইউ মাইনাস গামা ডি। 3 মাইনাস 1 ইকুয়াল 2। শেষ ইমন। একটা অঙ্ক করেন দেখি কেমন পারেন। কিউ এফ, কিউ এফ 30,600 কেজি পার মিটার স্কয়ার এবং ওভারবার্ডেন প্রেসার, ওভারবার্ডেন প্রেসার 2500 কেজি পার বর্গ মিটার হলে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কত? নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করো। নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করো। এই সমাধানগুলো আমি যেভাবে করাচ্ছি আমার শীটে সেম এভাবে করো। কারণ আমি বের হবো বলছি না, আমি শেষ করি। ঘুমাবো নাকি? আরো 5-6 করতে হবে। বন্ধ হয়ে গেল বাংলা থেকে 5টা। এই অঙ্কটাই আজকে শেষ অঙ্ক, আজকে আর করব না। আগামীকালকে সারাদিন ক্লাস আছে, একদম 6টা 30 থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস আছে। দুপুরে শুধু 1.5 ঘন্টা বিরতি। তাই আজকের দিনটাই শেষ, ঈদের পরে একটু রেস্ট নিয়ে নেই, এরপর আর রেস্ট নাই। 2টা ঈদ ছিল, খুব আরাম করছি, আরামের দিন শেষ, আরামের দিন শেষ।
আগামীকালকে থেকে সারাদিন 6:30 থেকে রাত 11টা। তাহলে আমাদের কিউ এফ দেয়া আছে, এই কিউ এফ মানেই তো কিউ ইউ। কিউ এফ মানে কি? কিউ এফ আর কিউ ইউ একই কথা। তাহলে আমাদের কিউ এফ দেয়া আছে কত? 30,600 কেজি পার বর্গ মিটার। ওভারবার্ডেন প্রেসার মানে গামা ডিএফ, ওভারবার্ডেন প্রেসার মানে গামা ডিএফ 2500 কেজি পার বর্গ মিটার। বলছে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মানে কিউ এনইউ বের করতে বলছে, কিউ এনইউ বের করতে বলছে। তাহলে আমরা জানি 2 = 3 - 1, 2 মানে কিউ এনইউ আর কিউ 3 মানে কিউ ইউ অথবা কিউ এফ, 1 মানে গামা ডিএফ, 1 মানে গামা ডিএফ, 3 মানে কিউ এফ অথবা কিউ ইউ। 30,600 মাইনাস 2500। আমার নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 20 জুন। পরিচিত কেউ যদি থাকে তাহলে আমার কথা বলতে পারেন যে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, চাইলে তোমরা ক্লাস করে দেখতে পারো। আর না, আমার শীটের পিডিএফ তো দিয়েছে, আমার স্টুডেন্ট যারা আছে তারা তো পিডিএফ পাইছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর। আর আরেকটা বিষয় হলো কেউ যদি আমার স্টুডেন্ট কেউ যদি পিডিএফ না পেয়ে থাকেন ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, আমাকে টেলিগ্রামে নক দিলেই হবে, আমি পিডিএফটা দিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করতেছি। অফারে ভর্তি মাত্র ডিপার্টমেন্ট সম্পূর্ণ কোর্স শেষ করতে পারবেন 500 টাকায়। যেখানে সাধারণত আমার কোর্স ফি থাকে 1000 টাকা, এখানে 50% ছাড়ে 500 টাকা দিয়ে সম্পূর্ণ ডিপার্টমেন্ট করতে পারবেন। চিন্তা করেন যে পরবর্তী যতগুলো বেস আছে বেসিক টু অ্যাডভান্সে সবগুলো বেসে আপনি ক্লাস করতে পারবেন 500 টাকায়। এবং আপডেট শীটগুলো তো পুরাতন স্টুডেন্ট নতুন স্টুডেন্ট সবাই পাবে। আপনারা যারা নতুন ভর্তি হবেন তারাও পাবেন, পুরাতন যারা আছে তারাও পাবেন। কিন্তু 500 টাকায় আপনি লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন বেসিক টু অ্যাডভান্স কোর্সে, এবং শীটগুলো পাচ্ছেন এবং দিক নির্দেশনা তো থাকছে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা বিষয়, নেট সর্বোচ্চ বারবহন ক্ষমতা শেষ হয় না, এখনো অনেক কিছু বাকি আছে। যারা পরবর্তী ক্লাসটা করবে তারা নেট সর্বোচ্চ বারবহন ক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ক্লিয়ার একটা ধারণা পাবে, অন্যথায় তার গেপ থাকবে। এখনো অনেক কিছু আমি বলি না যেটা আছে। ফুটিং এর উপর আরো কমপক্ষে 3 ঘন্টার ক্লাস নিতে হবে আমাকে, তাহলে আপনি ফুটিং সম্পর্কে একদম পাকাপোক্ত হয়ে যাবেন। আপনাকে যেখান থেকেই প্রশ্ন দেয়া হোক না কেন আপনাকে কেউ আটকাইতে পারবে না। এই ওভারবার্ডেন প্রেসার সম্পর্কে আমাদের বাজারের কোনো বইয়ে বলা নেই কিছু, বুঝামিল দিয়ে অঙ্ক করে দিয়ে দিচ্ছে। যাই হোক, আমাদের আরো সময় দেওয়া উচিত, লেখকদের আরো সময় দেওয়া উচিত। হয়তো আমিও আরো ব্যস্ত হয়ে যাবো এক সময়, আমিও চাইলে সময় দিতে পারবো না, তবে হ্যাঁ উচিত আমাদের সময় দেওয়া। আমিও অনেক সময় আপনাদের সময় দিয়ে পেরে উঠি না, সম্ভব হয় না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।